অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে, এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। রাষ্ট্রের প্রধান হিসেবে আমি মনে করি অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। আসিফ মাহমুদ তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। দুই দুর্নীতিবাজের সন্তান। আজকে মুরাদনগরের সাধারণ জনগণ ফুসে উঠেছে এবং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই আসিফ ক্ষমতায় থেকে সর্বোচ্চ দুর্নীতি করেছে। বাংলাদেশের ইতিহাসে এত দুর্নীতি কে করে নাই। তাকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আসিফ মাহমুদকে এই মুহূর্তে গ্রেফতার করা উচিত। পোড়া কপাল হইলে যা হয় আর কি, থাকে না অনেক সময় যে একদম পাইয়া গেছে, হাতে লাড়াছাড়া করতেছে, পড়ে গেল, এরকমও হয় অনেক সময়। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি কেন হঠাৎ করে 5 দিনের সফরে ওয়াশিংটন গিয়েছেন এবং কেনই বা তিনি গোপনে আমেরিকা পাড়ি দিয়েছেন? কারণ তিনি একজন উপদেষ্টা মূলত, তো তার সফর কখনো গোপন থাকার কথা না। তাহলে কেন এই সফরটা গোপন রাখা হলো এবং এই সফরের সম্ভাব্য? প্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখছেন। অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, তাই বলবো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার বলবো না যে উপদেষ্টাদের পদত্যাগের দাবি চাই, উপদেষ্টাদের পদত্যাগ করাবো। অভ্যুত্থান কিভাবে হয়েছিল? ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল, এটা তো একটা বৃহৎ সংগঠন। ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, এই দুইটা পার্টি তো ঢাকা শহরকে নিয়ন্ত্রণ করে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বির, তাকে রাজধানীর তেজগাঁও থানার তেস্তুরি বাজার 26 নাম্বার ওয়ার্ডের একটা রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পর বিএনপির পক্ষ থেকে আমরা তেমন কোনো প্রতিরোধ কিংবা প্রতিবাদ দেখি নাই। হত্যাকাণ্ডের বিচার চাওয়ার জন্য তেমন ভাবে আমরা বিএনপির কোনো শীর্ষ পর্যায়ের নেতাকে দেখি নাই। এমনকি তারেক রহমান বাংলাদেশে অবস্থান করছে, তারপরেও তিনি তেমন ভাবে কোনো উদ্যোগ নেন নাই। এদিকে শিলং সালাউদ্দিন বলতেছে মুসাব্বির হত্যাকাণ্ডের পর তার স্টেটমেন্টে মুসাব্বিরকে গুলি করে হত্যা বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। একটু মনোযোগ সহকারে আমার কথাটা আবার শুনেন। মুসাব্বিরকে গুলি করে হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা, যেটা বাংলাদেশের আগামী নির্বাচনে, যেটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, সেখানে কোনো প্রভাব ফেলবে না। যারা বিএনপি করেন আপনাদেরকে একটু ঠান্ডা মাথায় আমার কয়েকটা কথা শোনার জন্য অনুরোধ করব। আমাকে গালি দেন, কোনো সমস্যা নাই, বাট আমি আপনাদের মন্দটা কখনো চাই না। বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা স্বাধীনতার পক্ষে, যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে ধারণ করেন, আমি তাদের পক্ষে সবসময় কথা বলার চেষ্টা করেছি, অদূর ভবিষ্যতেও করব। সেটা যদি বিএনপির কেউ হয়, বঙ্গবন্ধুকে ধারণ করেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, আমি তার জন্য লড়াই করতে প্রস্তুত। এক্ষেত্রে আমার কোনো দ্বিধা নাই, কোনো দ্বিমত নাই। একটা বিএনপির নেতা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মতো গুরুত্বপূর্ণ সংগঠন, যেটা কিনা ঢাকা শহরকে এক পার্ট নিয়ন্ত্রণ করে, মুসাব্বির, তার কি রক্ত লাল রঙের ছিল না? তার কি পরিবার নাই? তার স্ত্রী সন্তান নাই? তার মা বাবা নাই? অবশ্যই আছে। যার যায় সেই বুঝে যাওয়ার কি যন্ত্রণা। মুসাব্বিরের পরিবার বুঝতেছে মুসাব্বির যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার জন্য তার পরিবার কতটা ভুগতে হবে সেটা তার পরিবার বুঝতে পারছে। মুসাব্বিরের রক্ত বিএনপির কাছে কোনো মূল্য নাই। গত 17 মাসে বিএনপির প্রায় 160 জনের মতো নেতাকর্মী তাদের আভ্যন্তরীণ দলীয় কোন্দলের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই বিচারগুলা কি বিএনপি করতে পেরেছে? পারে নাই। কেন পারে নাই? কারণ সেই সদ ইচ্ছাটুকু বিএনপির মধ্যে নাই। বিএনপির ভাইরা, আপনারা এমন একটা সংগঠনের রাজনীতি করেন যে সংগঠনের সুপ্রিম লেভেলের একজন নেতা বলতেছে মুসাব্বির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। তার মানে আপনাদের হত্যাকাণ্ড, তার মানে আপনাদেরকে হত্যা করা হলে প্রত্যেকটা ঘটনায় বিচ্ছিন্ন ঘটনা হয়? এটা কেমনে সম্ভব? একজন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দল, অনেক গুরুত্বপূর্ণ ইউনিট, অনেক গুরুত্বপূর্ণ নেতা তিনি, তাকে হত্যা করা হয়েছে, এটা বিচ্ছিন্ন ঘটনা? এই ঘটনার জন্য কি আলটিমেটাম বিএনপি দিতে পারতো না? মুসাব্বিরকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেককেই আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। যেখানে বিএনপির নেতাকর্মীরা, প্রত্যক্ষদর্শীরা বলতেছে মুসাব্বিরকে হত্যা করেছে জামাত শিবির। দেখেন ভিডিও। জামাত শিবির সরাসরি পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করছে। যথেষ্ট প্রুফ আছে আমাদের কাছে জামাত শিবির যে গুলি করছে। জামাত শিবির গুলি করেছে, যথেষ্ট প্রুফ আছে। তাহলে সেই প্রুফ নিয়ে বিএনপি কেন আলটিমেটাম দিল না? ও, তার মানে ক্ষমতায় কোনো না কোনো ভাবে আসতে হবে। মুসাব্বিরের মতো অসংখ্য
মানুষ হারিয়ে যাক, ডোন্ট কেয়ার, বিএনপির কোনো কেয়ার নাই, তারেক ভাইয়াকে ক্ষমতায় বসতেই হবে। মানে মুসাব্বিরদের রক্তের উপর ভর করে ক্ষমতার মসনদে বসবেন, কিন্তু মুসাব্বিরদের হত্যার বিচার চাইবেন না, বিচার করবেন না। এইরকম রাষ্ট্রপ্রধান তো বাংলাদেশের মানুষ চায় না। এইরকম দল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, এইটা তো বাংলাদেশের মানুষকে প্রত্যাশা করে না। আমি লিটারেলি শিলং সালাউদ্দিনের এই মন্তব্য দেখার পর ব্যাকল হয়ে গেছি। তার দলের একজন নেতাকে, সাবেক সাধারণ সম্পাদক, নট ছোট কোনো পোস্ট, সাধারণ সম্পাদক দুর্দিনের, তাও বিরোধী দলের সময় অনেক বড় পোস্ট, এই পোস্টের একজন নেতাকে হত্যা করা হলো, এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিল। তাদের কোনো না কোনো ভাবে নির্বাচন লাগবেই। স্পষ্ট বলা হচ্ছে জামাত হত্যা করেছে। জামাতের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছে শিলং সালাউদ্দিন, তারেক রহমান দেয়নি, দেবে না। বিএনপিকে জামায়াত যে অজগরের মতো গিলে গিলে খাচ্ছে, বিএনপি এখনো সেটা বুঝতে পারছে না। বিএনপি ভাবছে নির্বাচন হলে ক্ষমতায় আসবে, স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আর এই রাষ্ট্রের স্থিতিশীলতা বিএনপি কেন, বিএনপির বাপ আসলে ঠিক করতে পারবে না। এই রাষ্ট্র চালানোর মতো সক্ষমতা বিএনপির কারোর মধ্যে নাই, তারেক রহমানের মতো লোকের কাছে তো নাই একেবারে। এই রাষ্ট্র শেষ হয়ে গেছে। এই রাষ্ট্র আর কখনো স্থিতিশীল হবে না। এই রাষ্ট্র আগামী দিনের লিবিয়া, আগামী দিনের ইরাক, সিরিয়া, ইয়েমেন। লিখে রাখতে পারেন আপনারা। গোপালগঞ্জের একটা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সে বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘুরতেছে। ভাবতে পারেন, এখন তো আওয়ামী লীগ নাই, বাংলাদেশে নাই। তার মানে বিএনপির সব থেকে বড় শত্রু যদি আওয়ামী লীগ হয়, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি নেতাকর্মীদেরকে কারা হত্যা করতেছে? স্পষ্টত দৃশ্যমান, জামাত হত্যা করতেছে। অথচ হাদি হত্যার জন্য বিএনপি লড়াই সংগ্রাম করে, ছাত্র দলের নেতা আবিদ বিশাল লম্বা ফেসবুকে স্ট্যাটাস দেয়, এতদিনের মধ্যে হাদি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। কিন্তু মুসাব্বিরের মতো গুরুত্বপূর্ণ বিএনপির দলীয় নেতারা যখন হারিয়ে যায়, যখন তাদেরকে গুলি করে হত্যা করা হয়, তখন বিএনপির নেতাকর্মীরা চুপ থাকে। বিএনপির হাইকমান্ড তখন নীরব ভূমিকা পালন করে। অথচ হাদি হত্যাকাণ্ডের জন্য তারা ফাটিয়ে ফেলে। একে মন 2 নাম্বারই নেতাকর্মীদের সাথে। বিএনপি নেতাকর্মীরা, আপনাদেরকে বলতে চাই, এই দল কখনো আপনাদের দায়িত্ব নেবে না। আমি আওয়ামী লীগের ক্ষেত্রেও এটা বলতে পারি, আওয়ামী লীগ অনেক সময় নেতাকর্মীদের দায়িত্ব নেয় না, কিন্তু আওয়ামী লীগ প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ অ্যাটলিস্ট শোক প্রকাশ করে। কিন্তু বিএনপির সালাউদ্দিন বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এড়িয়ে গেল। যে বোর্ডটি র্যাবে দায়িত্বরত সামরিক বাহিনীর কর্মকর্তারা কি কি ঘটনা ঘটিয়েছিলেন সেটা তদন্ত করে বের করতে শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত হলো, সেই বোর্ডটি কোন ঊর্ধ্বতনের আদেশে থেমে গেল, বিলুপ্ত হয়ে গেল? গুম সংক্রান্ত চূড়ান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হচ্ছে, কমিশন লক্ষ্য করে একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বাধীন বোর্ড বন্ধের নির্দেশ, যে কোনো আদেশ অবশ্যই আরো উচ্চতর কর্তৃপক্ষ থেকে আসতে হয়েছে। বর্ণিত পরিস্থিতিতে এমন ক্ষমতা একমাত্র সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানেরই থাকতে পারে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার, শেখ হাসিনা সরকারের আমলে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়কালে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের দ্বারা যেসব গুমের ঘটনা ঘটেছিল, সেগুলোর অনুসন্ধান, তদন্ত ও প্রতিবেদন প্রস্তুতের জন্য যে গুম কমিশন গঠন করে দিয়েছিল, তারা তাদের চূড়ান্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে দেশে গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এমনকি অতি উৎসাহী কোনো ব্যক্তি বা কর্মকর্তারও কাজ সেটা ছিল না, বরং জোরপূর্বক নিখোঁজ রেখে নির্যাতন ও হত্যার ঘটনা ছিল সেনা ও নিরাপত্তা কাঠামোর ভেতরে পরিকল্পিত, সমন্বিত এবং দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখা একটা রাষ্ট্রীয় ব্যবস্থা। এবং সে কারণে এই অপরাধের দায় শুধু মাঠ পর্যায়ের সেনা সদস্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং অপারেশনাল ইউনিট, মধ্যম পর্যায়ের কমান্ড, গোয়েন্দা নেতৃত্ব থেকে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তারা সহ সকলেই এর মধ্যে যুক্ত ছিলেন বলে গুম কমিশন দাবি করছে। এখন প্রশ্ন জাগে যে যেহেতু গুম কমিশনের এখতিয়ার ছিল শুধুমাত্র শেখ হাসিনা সরকারের আমলের গুমের ঘটনাগুলো তদন্ত এবং সেগুলো অনুসন্ধান করে দেখা, সে আমলেই গুম শুরু হয়েছে কিনা, নাকি সেনাবাহিনীর ভেতরে এই চর্চা বা এটা যে তাদের সিস্টেমের ভেতরে ঢুকে গেছে, কোনো বিশেষ অতি উৎসাহী কর্মকর্তা শুরু করে নাই, সেটা কি এর অনেক আগে থেকেই প্রচলিত ছিল কিনা, এবং এখন সে কাঠামো ভেঙে দিতে কি করা গেছে বা করা হয়েছে, সে বিষয়গুলোর উত্তর পাওয়ার কোনো সুযোগ গুম কমিশনের তদন্ত রিপোর্ট থেকে আসলে উঠে আসে না। কিন্তু গুম কমিশনের তদন্ত প্রতিবেদন, যেটা তারা চূড়ান্ত প্রতিবেদন তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে, সেখানে অন্যতম যে বিস্ফোরক অনুসন্ধানী তথ্য
তথ্য তারা তুলে ধরেছে সেটা হচ্ছে যে ইলিয়াস আলীকে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক নেতাকে গুমের ঘটনা হিসেবে সবচেয়ে আলোড়ন তোলা, সবচেয়ে আলোচিত যে ঘটনা, বিএনপির সিলেট অঞ্চলের নেতা ইলিয়াস আলী, সেই ইলিয়াস আলী গুমের ঘটনা তদন্তে শেখ হাসিনা সরকারের পতনের পর যে একটা সেনাবাহিনীর ভেতরের আভ্যন্তরীণ তদন্ত বোর্ড গঠন করা হয়েছিল, গুম কমিশন বলছে যে কোনো কারণ না দেখিয়েই একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে গঠিত ওই বোর্ড রহস্যজনকভাবে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। গুম কমিশনের তদন্ত রিপোর্ট থেকে বেরিয়ে আসছে যে 2024 সালের সেপ্টেম্বরের শুরুতে সেনাবাহিনী যখন গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমির অপহরণের ঘটনাটি তদন্তের জন্য একটা কোর্ট অফ ইনকোয়ারি গঠন করেছিল, ঠিক সে সময়েই তারা র্যাবের বিরুদ্ধে ওঠা বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের অভিযোগটি তদন্ত করতেও সেনাবাহিনীর একটা আভ্যন্তরীণ বোর্ড গঠন করেছিল। ইলিয়াস আলী 2012 সালের এপ্রিলে ঢাকার বনানী থেকে হঠাৎ করেই উধাও হয়ে যান। মানে তিনি যে গাড়ি নিয়ে সেরাতেই সিলেট থেকে ফিরেছিলেন, এরপর ঢাকায় তিনি বেরিয়েছিলেন এবং এরপর তার গাড়িটা পরিত্যক্ত অবস্থায় বনানীর রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না। এরপর থেকেই র্যাবের দিকে সন্দেহের আঙুল উঠছিল বারবার যে আসলে বিরোধী রাজনৈতিক মত দমন করতে তৎকালীন সরকার এমন একটা ঘটনা ঘটিয়েছিল কিনা। কাজেই শেখ হাসিনা সরকার পতনের পর